এখানে বলছিল যে এখানে জিলাপি আছে যেটার নাম হচ্ছে ছানার জিলাপি। আমি এখন এসে নেমেছি এই মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড সেই জায়গাটাতে। এই দেখতে পাচ্ছেন এই পিছনের বাসটা ছিল। মুহূর্তে আমি আছি সেই রাজা সীতারামের রায়ের যে বাসা এবং মণ্ডপ এই পাশে সেইখানে। আমি না নিয়ে যাবেন? খাবো প্লেট। হ্যাঁ দেন আপনি, আমি না দেখতেছি ভিডিও করতে। এই মুহূর্তে আমি আছি সেই জমিদার বাড়িটার সামনে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি এখন সেই কবির বাড়ি, আর এই কবির নাম হচ্ছে কবি কাজী কাদের নওয়াজ। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাগুরা জেলার 2 নাম্বার এপিসোড থেকে। এই মুহূর্তে আমি এখন আছি বাস স্ট্যান্ডে, কেচুয়া ডুবি বাজার যে বাস স্ট্যান্ড সেখানে। যারা প্রথম এপিসোডটা দেখেছেন তারা এই নামটার সাথে পরিচিত। এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ভাইনা মোড় বেবি, হ্যাঁ ভাইনা মোড় ওইখানটাতে। এখানের জন্য হচ্ছে বাস আর অটো দুইটা অপশনই আছে। এই রোড দিয়ে যায়, বাস 15 মিনিট পর নাকি আসে। এখন ওয়েট করছি, যেটা আগে আসবে সেটাতে একটা অটো আসছে। যদি ভাইনা মোড় যায় তাহলে ওটা দিয়ে চলে যাবে। আর কত লাগছে? মেবি 40-45 টাকার মতন লাগবে মেবি। ওদের ক্ষেত্রে মোটামুটি দূরত্ব আছে। একটা অটোতে উঠে গেলাম, আর এই অটোতে হচ্ছে 30 টাকা লাগছে আপনার ভাইনা মোড় পর্যন্ত যেতে। এই যে যাচ্ছি এখন, এখানে হচ্ছে মানুষ নেই যেহেতু খালি অটোতে উঠাচ্ছে। তো এখন যদি কেউ উঠে তাহলে সে যাবে, আর আদারওয়াইজ হচ্ছে কাটাখালির আপনার একটা জায়গা আছে, যাওয়ার পথেই পড়বে। কতটুকু পর্যন্ত গিয়ে তখন হয়তো আপনি আরেকটা অটোতে চলে যেতে হবে। চলুন, যেটাতেই হোক কোনো ব্যাপার নয়, আমরা হচ্ছে ভাইনা মোড় পর্যন্ত যাবো, সেটা হচ্ছে মূল বিষয়। এই মুহূর্তে আমি আছি এখন ভাইনা মোড়ে। এই যে ভাইনা মোড় দেখতে পাচ্ছেন। এখন প্রথম হচ্ছে ভাত খেতে হবে। ভিটার দেখে এসে আমার আসলে নিজেরই খিদা লেগে গেছে। তো এখন এখান থেকে একটা হোটেল দেখতে পাচ্ছি যেটা নাম হচ্ছে সান্তনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটাতে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে এখন রেস্টুরেন্টে কি খাওয়া পাওয়া যাচ্ছে? দুপুরে খাবার হবে না? অবশ্যই আছে, বসেন। এই হোটেলে এসে বসলাম, এখন হচ্ছে দুপুরের খাবার কি খাওয়া যায়, যে কি কি খাবার এখন অ্যাভেলেবেল আছে। এখন আছে কি অ্যাভেলেবেল আছে? আচ্ছা, খাসি মুরগি, রুই মাছ, তেলাপিয়া মাছ, পোনা মাছ, বাটা মাছ, শোল মাছ, ট্যাংরা মাছ। মাংসের মধ্যে কি? খাসি মুরগি। কাছের মুরগি কত? 140। এটা কি ইয়াটা 1 পিস? মানে এটা কি ব্রয়লার না? সোনালি। তাহলে ওটাই জিনিসটা হচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো একটা সবজি, আই থিঙ্ক পটল আছে, আর ভেতরে মেবি একটা কি আছে বুঝতে পারছি না, বাট এটা কোনো একটা সবজি। যাই হোক, এটা দিয়ে ট্রাই করুন। আর হচ্ছে মুরগি নিচ্ছি, যেটা দেখলেন আপনারা, আপনার সামনে তো জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ ডাল দিব। এই হচ্ছে মুরগি। সবজিটা ভালোই, বাট এখানে যেহেতু পটল দিয়েছে, পটলের যে বিচিগুলো আছে ওই বিচিগুলো কামড় দিলে পড়ছে, এটা ঝামেলার বিষয়। বাট এমনি তো ভালোই হয়েছে জিনিসটা। হচ্ছে ডাল, মাংসটা ট্রাই করি। মাংস পিসটা ভালোই। মশলা অনেক পোড়া মশলার তরকারি, এই জন্যই কালারফুল লাগছে, দেখলেও বুঝবেন মশলা বেশি। আর রান্না ভালো হয়েছে, অত একটা ঝাল না, বা লবণের দিক থেকেও ঠিক আছে, যেটা কমন সমস্যা হয়েছিল আমার এখানে আসার পরবর্তীতে। ম্যাক্সিমাম খাবার এই লবণ বেশি লাগছিল, বাট এটা আবার মনে হচ্ছে যে না ঠিক আছে এটা। এবং মাংসটাও ভালো টেস্টি হয়েছে। মুরগিটা ভালো রান্না করেছে। আর যেটা বললাম, সবজিটাও ভালো, বা সবজিটার মধ্যে পটলটা দেওয়ার কারণে পটলের বিচিটা মুখে লাগছে, এটা একটা বিরক্তিকর। কামড় দিলেই ওই বিচিটা পড়ছে, এই জন্য। বাট এমনি রান্না টেস্ট হয়েছে। আমাদের হচ্ছে দুপুরের খাবার শেষ। দুপুরের খাবারটা ভালো ছিল, অ্যাকচুয়ালি ভালো ছিল। এখানে বলছিল যে এখানে জিলাপি আছে যেটার নাম হচ্ছে ছানার জিলাপি। যেহেতু মিষ্টির দোকান, স্বাভাবিক আপনাদের বলছিলাম আমি, বললো এটা ট্রাই করার জন্য। এটা এখানকার বিখ্যাত, সো এই জিনিসটা ট্রাই করে দেখি। পুরোটার মধ্যেই যেটা রস, এটা প্রচুর এটার মধ্যে। জিলাপি হলেও জিলাপিটা একদম ভিন্ন ধরনের একটা জিলাপি। জিলাপির মধ্যে মিষ্টি কম, কিন্তু এই যে শিয়াটা,
তো জিলাপিটার মধ্যে মিষ্টিটা কম, বাট এই শিরার মধ্যে আসলে মিষ্টি। আমি এমন জিলাপি এর আগে কখনো খাইনি, এটা সম্পূর্ণ ভিন্ন একটা টেস্ট। এই দেখুন, আমরা অ্যাজ ইউজুয়াল যেই জিলাপি খাই এটা সেই রকম জিলাপি না, এটা স্বাদটা একটু সম্পূর্ণ ভিন্ন। এই যে এটা খাওয়ার শেষে পারফেক্ট একটা ডেজার্ট হয়ে যাবে। এখানে যদি আপনারা আসেন এখানে খাবারটাও ভালো, যদিও খেলাম যেটা বললাম, খাবারটাও ভালো। আর এই জিনিসটা এত সফট, এই জিলাপিটা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। জিলাপি আগেও খেয়েছি, সবসময় যেমন খাই, জিলাপি কিন্তু এত টেস্টি হয়। এই ছানার জিলাপিটা খুবই মজা, মেবি ছানা দিয়ে তৈরি, মেবি আই ডোন্ট নো কী কী দিয়ে তৈরি হচ্ছে, বাট নাম হচ্ছে ছানার জিলাপি। দুপুরের যে খাবার সেটা করা শেষ, টোটাল বিল এসে 230 টাকা। এখানে ছিল পানি এক্সট্রা, আর ছিল ওই ছানার জিলাপি। আসলে ছানার জিলাপিটা জিজ্ঞেস করা হয়নি, হিসাব করে একসাথে হিসাব করে 230 টাকা বিল। রোদ উঠেছে, খুবই ভালো। আর আমরা এখন যে জায়গাটায় যাব সেটা মোটামুটি এখান থেকে ভালোই দূরত্ব আছে, এটার নাম হচ্ছে মোহাম্মদপুর। এখানে মধুমতি যে নদীটা আছে সেই নদীর একদম কাছাকাছি। নদীর এই পাশে হচ্ছে খুলনা ডিভিশন, ওই পাশে হচ্ছে ঢাকা ডিভিশন। আমাদের এরিয়া ঢাকার কাছাকাছি চলে যাচ্ছে। যাই হোক, এখান থেকে দেখি যে মোহাম্মদপুর যাওয়ার বাস কোথায় আছে, বাস দিয়ে গেলে ভালো হবে। এটা মোটামুটি ভালো দূরত্ব আছে, যদি অটো দিয়ে যাই প্রচুর টাইম নষ্ট হয়ে যাবে। এখান থেকে চেক করি যে কীভাবে যাওয়া যায়। আশেপাশে মানুষ আমার দিকে তাকিয়ে দেখছে আসলে অ্যাকচুয়ালি আমি কী করছি, বিকজ এই দিকে তো মানুষজন টুরিস্ট আসে, বাট ক্যামেরা নিয়ে তো এরকম রাস্তায় ঘুরে না, এটা একটা বিষয়। এই জন্য মানুষ কিউরিয়াসিটি হয়ে দেখছে আমি কী করছি। এখান থেকে দেখি আসলে কীভাবে যাওয়া যায়। আমি একটু জিজ্ঞেস করি কাউকে, তারপর আপনাদেরকেও জানাচ্ছি যে মোহাম্মদপুর কীভাবে আমি যাচ্ছি। এই ভাইনা মোড় থেকে, এটা কিন্তু এই যে ভাইনা মোড় একদম মোড়েই আছে। আমি হচ্ছে এখান থেকে একটা অটোতে উঠলাম, এর কারণ হচ্ছে এখানে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি বললো সেটা হচ্ছে মোহাম্মদপুরের যে বাস, সেটা ঢাকা বাস স্ট্যান্ড বলে একটা জায়গা আছে, ওইখান থেকে পাওয়া যাবে। তো ওই জায়গাটা যাচ্ছে, এখান থেকে 5 টাকার অটো ভাড়া। চলুন হচ্ছে আমরা সেই বাস স্ট্যান্ডে যাই, অ্যান্ড এর পরবর্তীতে ওখান থেকে মোহাম্মদপুর চলে যেতে পারবো। মোহাম্মদপুর মোটামুটি দূরত্ব আছে, যেটা বললাম আপনাদেরকে, মোটামুটি হচ্ছে 20-22 কিলোমিটার মতন হবে। যেটা বললাম, এটা সামনে হচ্ছে মধুমতি নদী পার হলেই কিন্তু ঢাকা ডিভিশনের স্টার্ট। আর এই নদীর এই পারটা হচ্ছে খুলনা ডিভিশন, মানে একদম আপনি বর্ডার বলতে পারেন। নদীটা হচ্ছে এইরকম। আর এখানে দেখতে পাচ্ছেন মাগুরা সদর হাসপাতাল, যেটা হচ্ছে এই যে এটা। আর আমরা যেখানে আছি আর ঘোরাঘুরি করছি প্লাস হোটেল তো এই জায়গায়, তো এটা পুরোটাই হচ্ছে সদর মাগুরার মূল যে সিটি, সেটা হচ্ছে এটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে হচ্ছে একটা যাত্রী ছাউনি আছে, আর এখানে হচ্ছে ল্যাব 8-এর একটা হসপিটাল আছে, ডায়াগনস্টিক সেন্টার। এই যে এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড যেটার কথা বলেছিল, সেই বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে। আর এই যে এই রোডটা যেটা দেখতে পাচ্ছেন, এই রোডে হচ্ছে মোহাম্মদপুরে যাওয়ার জন্য বাস পাওয়া যাবে বললো। এখান থেকে গিয়ে আমরা বাসে উঠি। এখানে দাঁড়িয়ে আছে একটা এই যে ইয়াসিন নামে, এই মোহাম্মদপুর দেখতে পাচ্ছেন, এই যে ইয়াসিন এটাই যাবে মোহাম্মদপুরের জন্য। মোহাম্মদপুর একজন 60 টাকা দেন। আমি তো অত টিকিট লাগবে, ভিতরে টিকিট। হ্যাঁ ভিতরে টিকিট মনে হয়, এই জন্য আমি উঠে গেলাম। ভাই আমরা যে এখানে কাউন্টার টাকা রাখতে হয় তো। আচ্ছা, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে টিকিট। এই হচ্ছে বাস দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে বাসের টিকিট। মোহাম্মদপুর পর্যন্ত 60 টাকা, মোটামুটি বললাম যেটা ভালোই দূরত্ব আছে। এখন এসে নেমেছি এই মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড সেই জায়গাটাতে। এই দেখতে পাচ্ছেন, এই পিছনের বাসটা ছিল, এই বাস দিয়ে নেমেছি। এখান থেকে হচ্ছে আমরা যে জায়গায় যাবো সীতারাম রায়ের বাড়ি, সেটা একদম কাছাকাছি, খুবই মানে অল্প একটু দূরত্বে আছে। আর এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে ভ্যান আছে, যেটা খুবই ভালো। যাওয়া যাবে নাকি সীতারাম রায়ের বাড়ি? সীতারাম হ্যাঁ, হ্যালো রাজবাড়ি। হ্যাঁ রাজবাড়িতে 20 টাকা দিয়ে 20 টাকা। চলো যান। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অটো আছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে আশেপাশে। সেখান থেকেই একটা সিলেক্ট করলাম, আর যাচ্ছে হচ্ছে সেই রাজবাড়িতে। এখান থেকে খুব বেশি দূরত্ব নয়, সো 20 টাকা চেয়েছে। নর্মালি হচ্ছে যে আই থিঙ্ক 5 টাকা বা 10 টাকা এরকম হইতো, খুবই কাছাকাছি, 1/2 কিলোমিটারের মতো মেবি হবে। এখানে অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছি, এখানে অটো আছে, সবই আছে।
তো চলুন যেতে থাকি হচ্ছে আমরা সেই রাজবাড়ির দিকে। আর রাজবাড়ি যাওয়ার হচ্ছে রোডটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপজেলা পরিষদ, এই যে পরিষদের অফিস। আর এই জায়গায় আমার রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কাজের গাড়ি এখানে রোলার, এটা ভাঙা চোরা ছিল রাস্তা। রাস্তাকে ঠিক করছে না জি পুরো ঠিক হয়। আচ্ছা মানে কাজ করতেছে এখন? আচ্ছা বুঝতে পারলাম যে রাস্তার কাজ এখনো হচ্ছে, যার কারণে আমি ঝাঁকিয়ে খাচ্ছি। তো চলুন হচ্ছে আমরা সেই রাজবাড়ির সামনে। এই মুহূর্তে আমি আছি সেই রাজা সীতারামের রায়ের যে বাসা এবং মণ্ডপ এই পাশে, সেইখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্কুলও মেবি আছে, নাম হচ্ছে কালীপদ রায় চৌধুরী। এটা 1988-তে হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন উপজেলার নাম হচ্ছে মোহাম্মদপুর অ্যান্ড জেলা হচ্ছে মাগুরা। আর এই হচ্ছে বাড়ি। এটার পাশাপাশি হচ্ছে ওই সাইডটাতে এটার স্টোরি লেখা আছে, আমরা ওই দিকটাতে যাব, তারপর এটার ভিতরে ঢুকবো। আর এটা আমি যেই রকম ছবিতে দেখেছিলাম সেই রকম নেই। কারণ হচ্ছে এটাকে অনেক বেশি চেঞ্জ করেছে মানে হচ্ছে নতুন করে এটাকে আবার অনেক কিছু ঠিক করেছে, যার কারণে এটা দেখতে এত সুন্দর লাগছে। বাট এটা এরকম ছিল না, এটা আরও ভাঙাচোরা ছিল, এটাকে অনেক কিছুই নতুন করে ঠিক করেছে। তো এইখানে হচ্ছে স্টোরিটা লেখা, আপনারা এখানে থেকেও দেখতে পারবেন, পাশাপাশি হয়তো অবশ্যই আমিও এটার স্টোরি যেটা আছে আপনাদেরকে বলবো। এখানে দেখুন, এখানে লেখা আছে সীতারাম রায়ের কাচারি বাড়ির সংস্কার, যেটা সংস্কার করেছে এবং এটার উদ্বোধন করে গেছে শ্রী বীরেন শিকদার। আর এটা করেছে হচ্ছে 26শে সেপ্টেম্বর 2023-এ এটা নতুন করে ঠিক করেছে। বাড়িটা আগে এরকম ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে নতুন করে আবার কাজ করেছে আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এর সম্পর্কে অনেক কিছুই লেখা আছে। তো এইগুলো আমরা আস্তে আস্তে করে জানবো। তো মূলত এই যেই রাজা সীতারাম রায় বলা হচ্ছে যার নাম, সে ছিল একজন মুর্শিদাবাদের নবাবের কর্মচারী ছিল আর কি, আমলা ছিল, এবং পরবর্তীতে সে জমিদার হয় এবং এর পরবর্তীতে সে অল্প সময়ের জন্য রাজারও উপাধি মানে পায়। এবং তার সময়টা ছিল হচ্ছে 1658 থেকে 1714 সাল পর্যন্ত, এই সময়টা পর্যন্ত ছিল। কিন্তু এই মোহাম্মদপুরের যে অংশটা, এখানে সে 1697 থেকে 98 গিয়ে তার জমিদারিত্ব যেটা সেটা হারায়। আর এখানে শুরুতেই আপনি এখন হয়তো বুঝতে পারবেন কি না জানি না, এখানে হচ্ছে একটা হাতির সুরের একটা এরকম সিস্টেম করা আছে, মানে নকশাটা করা আছে হাতির সুরের মতন, এই যে একদম শুরুতেই। এবং সে ছিল হচ্ছে কিন্তু ওই সময় কিন্তু মুঘল রাজাদের তখন সব কিছু চলছিল, এবং সে তাদের বিরুদ্ধে গিয়ে সে একটা হিন্দু রাষ্ট্র মানে হিন্দু এরিয়া প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, এবং সে কিছু সময়ের জন্য সেটা পেরেছিল। তো এই হচ্ছে তার বাড়িটা, এবং সেই সময়কার সে এটা করেছিল, এবং পাশাপাশি সে অনেকগুলো মন্দির এগুলোও করেছিল, যার একটা কিন্তু ওই পাশেই আছে দেখতে পাচ্ছেন। হচ্ছে ঢোকার যে গেট, এই গেটটা হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আপনার বাসাটা, এগুলো নতুন করে করেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে দেখতে তো সুন্দর লাগছে। বাট এটা এরকম ছিল না। আমি আরও একজনের কাছে শুনেছি যে আরও আগে এসেছিল, সে বললো যে এমন নাই, এটা তো অবস্থা খারাপ। বাট আমি এখন এসে দেখছি এটা ভালোই। আর এই যে খোপের মতো যেগুলো দেখেন ছোট ছোট এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে মোমবাতি রাখতো সেই সময়। এগুলো মোমবাতি রাখার কারণে এগুলো হচ্ছে এরকম করে রাখাতে হতো, কারণ তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য। ভিতরে অন্ধকার একটু দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে হয়তো কাজ টাজ করেছে যে এগুলোর জিনিসপত্র। এই হচ্ছে গিয়ে রুমের ভেতরের অবস্থা। আমরা ভিতরে ঢুকে ঢুকে মানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এবং সেই সময়ে সে কিন্তু মানে বিশাল একটা জায়গাতেই ছিল, যেমন বলা হয় যে পাবনা থেকে শুরু করে সে হচ্ছে বঙ্গোপসাগর পর্যন্ত, আর এই পাশ দিয়ে বরিশাল থেকে নদিয়া পর্যন্ত। নদিয়া ছিল হচ্ছে ইন্ডিয়ার সাইড, সেটা কিন্তু এখন জানেন আপনারা দেশভাগের পর সেটা আলাদা হয়ে গেছে, সেই নদিয়া পর্যন্ত ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সেই জানালা, এগুলো সব হচ্ছে সেই সময়কার তার করা। এই রাজবাড়িটা বিশাল এক রাজবাড়ি। এই যে এটা হচ্ছে শেষ দিক দিয়ে,
এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব নতুন করে করা হয়েছে, যার জন্য এইখানে সুন্দর মতো আছে এখন। বাট এটা যেটা বললাম, এটা এরকম ছিল না, এটা জরাজীর্ণ অবস্থায় ছিল। বাট এখন দেখা যাচ্ছে যে এটা দর্শনার্থীদের জন্য এটা কাজ করেছে, এটা খুবই ভালো একটা কাজ করেছে, যার কারণে এখন কিন্তু এটা বেশ সুন্দর একটা এরিয়া হয়ে গেছে, পুরোটাই দেখতে পাচ্ছেন। বাট এখানে কোনো টিকিট বা এরকম কোনো ব্যবস্থা করা নেই। আই থিঙ্ক সামনে চাইলে এটা করতেও পারবে, বিকজ যেহেতু এটাতে কাজ করছে এবং যতটুকু আছে এইটুকু যদি থাকে তাহলে তো মোটামুটি ভালোই। কি এখানে দেখাশোনা আছেন? এটা কি ভাই নতুন করে কাজ করছেন না বাসা? এটা কিছু সংস্কার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তো এরকম ছিল না আগে, ভাঙা হয়ে গেছিল একদম, হ্যাঁ পরিত্যক্ত হয়ে গেছিল, তারপরে কিছু সংস্কার করে এখন মোটামুটি ঠিক করছে আর কি। এটার এই যে উপরের যে অংশটা, এটা থেকে এখন উপরে ছাদের কি আপনারা খোলা রাখছেন? ছাদে খোলা আছে কিন্তু ছাদে যাওয়া আছে। আচ্ছা, এখন বন্ধ না? এটা কি বিয়ার জন্যই মানে রিস্কি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্ট সুরকি অনেক আগে বানানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে টেম্পল নষ্ট হয়ে গেছে, যে কোনো জায়গা যায় পড়ে যেতে পারে আর কি, এই জন্য। রাইট, আচ্ছা ঠিক আছে। তো শুনতে পারলেন, এটার উপরে কিন্তু একটা অংশ আছে, এই দেখতে পাচ্ছেন, কিন্তু এটাতে উঠা এখন ওই যে বললো যেটা নিষেধ করে দিয়েছে, বিকজ যেহেতু এটা অনেক দিন আগের এবং এটা দেখতে এখন সুন্দর করেছে, বাট ভিতরে তো টেম্পার অলমোস্ট চলে গেছে, তার জন্য হচ্ছে উপরে উঠাটা এখন নিষেধ করে দেওয়া হয়েছে। আমাদের হচ্ছে এই যে সীতারাম রায়ের বাড়িটা ছিল সেটা ঘুরে দেখা শেষ। এই হচ্ছে সামনের অংশ, যেটা আপনাদেরকে প্রথমে মানে ভিতরে ঢোকার সময় দেখিয়েছে। তো চলুন এখন এখান থেকে বের হয়ে এটার পাশাপাশি যে মন্দির আছে সামনে, দোল মন্দির, সেটা একটু দেখি। এটা ইন্টারনেটে দোল মন্দির বলা আছে, এক্স্যাক্টলি এটা দোল মন্দির কিনা আমি জানি না। ভিডিওর মধ্যে যারা যদি হিন্দু ধর্মীয় কোনো ভাই দেখে থাকেন অথবা বোন, যেই হোক, মানে হিন্দু ধর্মাবলম্বী কেউ থাকলে আপনি কমেন্ট করে কারেকশন করতে পারেন যদি ভুল হয়। সো এখানে হচ্ছে সেই মন্দিরটা, এখানে একটা ঘরের মতন করা আছে। এখন এটা এক্স্যাক্টলি কি কাজের জানি না, এটা তো নতুন করা, এটা দেখে বোঝা যাচ্ছে নতুন কোনো হয়তো বা থাকার বা কিছু একটা জন্য করেছে হয়তো, বা যারা একটাকে দেখভাল করছে হয়তো বা তার জন্য করা, এরকম কিছু একটা। তো এই হচ্ছে এখানকার মন্দিরটা। আপনাদেরকে যেটা বললাম, তখন কিন্তু মুঘলদের মানে সাম্রাজ্য ছিল এবং তখন মুসলিমদের একটা ব্যাপার ছিল, বাট সে চেয়েছিল যে হিন্দুর একটা রাষ্ট্র করবে, মানে হিন্দুর একটা এরিয়া করবে, এই জন্যই সে এগুলো তখন করেছিল তাদের বিরুদ্ধে গিয়ে। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই মন্দিরটা, কিন্তু এটাতে উঠার কোনো আসলে জায়গা নেই, তাই এটার উপরে ওঠা যাচ্ছে না। এটা আপনাকে আসলেও নিচ থেকে দেখতে হবে। এই হচ্ছে সেই মন্দিরটা। এই মন্দিরের মাঠের পাশেই হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস মোহাম্মদপুরের, লেখাই আছে এখানে। এবং হচ্ছে আমরা যেই মন্দিরটা সেটাও দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। পাশাপাশি হচ্ছে সীতারাম রায়ের বাড়ি, এটাও পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখন হচ্ছে মোহাম্মদপুর যে জায়গাটা থেকে আমরা এসছি বাস স্ট্যান্ড, ওইটুকু পর্যন্ত এখানে কোনো কিছু যদি পাই, ভ্যান, অটো, যে কোনো কিছুতেই আমরা চেষ্টা করব সেইখান পর্যন্ত আবার চলে যেতে, অ্যান্ড ব্যাক করার জন্য আর কি, মানে মাগুরার দিক, মাগুরা মূল শহরের দিকে ভায়না মোড় যে জায়গাটা, ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো দেখি এখন আমি এখানে একটু ওয়েট করি, দেখি কি আসে, যেটাই পাবো সেটা দিয়ে চলে যাব। এবং যেতে যেতে অবশ্যই আপনাদেরকেও বলবো যে আমি কিভাবে করে ব্যাক করছি। একটা ভ্যান পেয়ে গেলাম এখানে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই, 2-1 মিনিটের মধ্যেই। বুঝতে পারছেন, এই যে আমি আছি এখন ভ্যানে আর চলে যাচ্ছে হচ্ছে মোহাম্মদপুর, যে জায়গাটা থেকে মানে আমরা বাসে করে এসেছিলাম, বাস স্ট্যান্ড যেটা সেইখানে। তো চলুন যেতে থাকি হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে
তারপর আবার হয়তো বাস নিয়েই আমাদের হচ্ছে মাগুরাতে শহর ভাইনা মোড় সেখানে যেতে হবে। তো যেতে থাকি। এইখানে আপনার যখন এসছি, এখানে আমি যেখানে বসে আছি এটা একটা সিএনজিতে বসে আছি, দেখতে পাচ্ছেন। বাস কাউন্টারটা হচ্ছে ওই যে সামনে, ওই বাস কাউন্টার মোহাম্মদপুর। আমি এই যে আসার সময় এখানে নেমেছিলাম, এই যে কত মিষ্টির দোকানটা দেখে চিনেছে, এখানে নেমেছিলাম। তো বাস দিয়ে যদি যেতে চাই তাহলে ওই বাস কাউন্টার থেকে বাস নিতে হবে। আর যে সিএনজি দিয়ে যেতে চান, সিএনজি ভাড়া একই 60 টাকা পড়েছে। আমাদের কিন্তু বাসেও 60 টাকাই লেগেছে। তো কিন্তু বাস এখনো তো আসেনি, তো এটা মোটামুটি ভরে গেছে দেখলাম, আর ডাকছিল। তো এই জন্যই এখানে এসে বসে পড়েছি। 3-4 জন হয়ে গেছে, আর 2 জন লাগবে। 2 জন হলেই ছেড়ে দিবে। মুহূর্তে আমি এখন আছি সেই ঢাকা রোডে এসে নামলাম, দেখতে পাচ্ছেন। এখান থেকেই কিন্তু আমরা মোহাম্মদপুরে গিয়েছিলাম। তো এখান থেকে আবার চলে যাব হচ্ছে আমার হোটেলে, যেটা হচ্ছে ভাইনা মোড়ে। এখান থেকে কাছাকাছি, জাস্ট 5 টাকার হচ্ছে গিয়ে অটো ভাড়া। তো এখান থেকে অটো নিয়ে চলে যাই হচ্ছে, চলুন আমার হোটেলের দিকে। এই মুহূর্তে আমি এখন আছি আমার হোটেল রুমের মধ্যে। আমি ওইখান থেকে যে লাস্ট যেখানে দেখেছেন আমরা যেখানে ছিলাম, ঢাকা রোড বলে ওটাকে, ঢাকা বাস স্ট্যান্ড নয়, ওই ঢাকা রোড থেকে আমি ভাইরা মোড় পর্যন্ত চলে এসেছি 10 টাকায়। নর্মালি কিন্তু 5 টাকা ছিল, অল্প মানে যাওয়ার সময় দেখেছেন আপনার। বাট আসার সময় যে অটোতে এসলাম সে 10 টাকা যাচ্ছিল, তো বার্গেনিং আর করে 10 টাকা দিয়ে দিয়েছে। সো 10 টাকা লেগেছে। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার হোটেল রুমে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমি আছি এই মুহূর্তে রিক্সায়, হোটেল থেকে নিচে নামলাম রাতের খাওয়ার জন্য। তবে রিক্সা নিয়েছি টার্মিনাল পর্যন্ত যাওয়ার জন্য, আমাদের তো আগামীকালকেই এই ট্যুর শেষ হয়ে যাচ্ছে। তো আগামীকালকে গিয়ে আমাদের ঢাকা যাওয়ার জন্য কি প্রসেস আছে সেটা চেক করার জন্য এখন টার্মিনাল যাচ্ছি, যে কালকের আসলে কয়টায় বাস পাওয়া যায় সেটা দেখার জন্য। আমাদের এখানে আরেকটা লোকেশন আছে। এখন এখানে বিষয় হচ্ছে বৃষ্টি হওয়ার একটা চান্সেস আছে কালকে থেকে। যদি বৃষ্টি না হয়, যদি সব ভালো ভালো থাকে, তাহলে অবশ্যই আরো একটা প্লেস আমরা এক্সপ্লোর করবো কালকে সকালে। দেন হচ্ছে আমরা এই মাগুরা শহর থেকে মুভ করবো। আর প্লাস হচ্ছে রাতের একটা খাবার খাবো, সেটা হচ্ছে আগে টার্মিনাল থেকে যাই, গিয়ে তারপর আবার প্যাক করে তারপর রাতের ডিনারটা করবো। আমি টিকিট কেটে ফেললাম, আর টিকিটের প্রাইস পড়েছে 550 টাকা। এখন হচ্ছে খাবার খেতে যাচ্ছি। এই মুহূর্তে আমি হচ্ছে ভাইরা মোড়ে আসলাম। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই রিক্সা দিয়ে গিয়েছি, ভাড়াটা অনেক বেশি রেখেছে, ওবার 70 টাকা বলেছে। যে আমরা এখান থেকে যে ঢাকা রোড যে জায়গাটা সেটা হচ্ছে 5 টাকা, সেখানে সে 15 টাকা বলেছিল। এখানে আপ ডাউন করলে 30 টাকা হয়। আর ওইখান থেকে ধরেন এরকমই রোড হবে। ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ধরেন অটোতে যদি যেতাম তাহলে 20 টাকার মতন লাগতো আসা যাওয়া, সেখানে 70 টাকা লেগেছে। যাই হোক, এখানে এখন যেখানে খাবার খেতে এসেছি এটা হচ্ছে যে নিরাময় হাসপাতাল। এই জায়গার নিচে আমি যাওয়ার সময় তখন একটা দেখেছিলাম এখানে রুটি বানাচ্ছে, তো এইখানেই খেতে এসেছি। আপনারা ভাই কি আছে রুটির সাথে এখন? পায়ে আছে, ঘুরে আছে, পায়া কত করে? পায়ে 150 টাকা বেলে, দেখি পায়াটা একটু। আর বুড়িটা কত করে? 100 টাকা। বুড়িটা একটু না, পায়া কোনটা? এটা এটা ও, তাহলে পায়া দেন আমাকে। তো দেখতে পাচ্ছেন পায়ার দাম হচ্ছে 150 টাকা। আর রুটি কত করে আপনাদের এখানে? 10 টাকা পিস। 10 টাকা পিস। তো এটা হচ্ছে এই যে নিরাময় হাসপাতাল, এটার নিচেই এই দোকানটা। আমি যাওয়ার সময় তখন দেখেছিলাম। তো এটা থেকেই পায়া ট্রাই করছি। পায়ে খাবেন না নিয়ে যাবেন? খাবো ভাই, সব প্লেটেই দেন, প্লেটেই দেন। হ্যাঁ দেন, আপনি আমি না দেখতেছি, ভিডিও করতেছি এই জন্য দেন। তাও তো খেয়াল করিনি। হ্যাঁ ছোট ক্যামেরাতে এই জন্য খেয়াল করেন। না না না, ক্যামেরা তো ভালো আছে। তো এই হচ্ছে 150 টাকায় দেখতে পাচ্ছেন পায়া। ওকে তাহলে দেন আমার, আমি বসি। হ্যাঁ এই যে এটা হচ্ছে রুটি, এটা হচ্ছে 10 টাকা করে। আর এই হচ্ছে পায়া, যেটার দাম 150 টাকা। এই যে দেখতে পাচ্ছেন। পায়াটা কিন্তু ভালোই মজা। রুটিটা একটু শক্ত আমার মনে হচ্ছে, এটা রুটিটা একটু শক্ত, বাট পায়াটা যেটা সেটা খুবই টেস্টি। আপনি বুঝতে পারছেন যে এটা একটা রোড সাইড খুবই নর্মাল দোকান, বাট প্রাইস হচ্ছে কিন্তু মোটামুটি ভালোই, এবং জিনিসটাও আসলে খুব মজার। আমি যে খাচ্ছি জিনিসটা খুবই মজা পাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে পায়ার সাইড, খুবই গরম, ধরতে পারছি না।
পারফেক্টলি কুকড হয়েছে, এই জন্য পায়টা নরম হয়েছে, খুবই ভালো। এখানে আসলে কিন্তু ট্রাই করতে পারেন। আমি দুইটা খাবার পেলাম এখানে, একটা হচ্ছে সেই ছানার যেই জিলাপি, আর একটা হচ্ছে এই পায়া। দুটো জিনিস ট্রাই করতে পারবেন, ভালো জিনিস। এখানে ঘুড়িও ছিল, বাট একসাথে তো আসলে এগুলো খাওয়া যাবে না ঘুড়িটা, এই জন্য আর ওটা ট্রাই করি না। পারফেক্ট। আমাদের রাতের খাবার শেষ, আর এর জন্য বিল হয়েছে 175 টাকা। ভাত আঠা আঠা হয়ে আছে, যেহেতু নেহেরি খেয়েছি, নেহেরির মধ্যে কিন্তু একটা এরকম মানে একটা বিষয় আছে। আমারটা হয়েছে। এখানে হচ্ছে একটা চায়ের দোকানে এসেছি, এখানে যেটা রং চা পাওয়া যায় ম্যাক্সিমাম জায়গায়, যেটা বললাম এখানে ওই দুধ কফি যেটা মিক্স করা থাকে নেসক্যাফে, ওইটা নিচ্ছি, ওইটাই খেয়ে এখন আপাতত কাজ চালাতে হচ্ছে। এই মুহূর্তে আমি আছি এখন আমার রুমের মধ্যে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এরপর চা কফি খেলাম। যেখানে লাস্ট কথা হচ্ছিল খাবারের ব্যাপারে, যেটা বলবো খাবারটা অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল। রুটিটা একটু শক্ত টাইপের, বাট তারপরেও খারাপ লাগছিল না। স্পেশালি নেহেরিটার কথা যদি বলি, নেহেরিটা খুবই মজার। আসলে আপনাকে বলতে পারবো যে আমরা লাস্ট একবার এরকম মানে মজার নেহেরি ট্রাই করেছিলাম ফরিদপুরে, বাট এখানের ইয়াটাও নেহেরি যেটা ট্রাই করেছে ফরিদপুরেরটা মেবি 200 টাকা ছিল বা আরেকটু বেশি এরকম, বাট এখানে সেটা ছিল 150 টাকা, 2 পিস দিয়েছিল। আর আপনারা দেখলেন ভিডিওতে, তো এটা খুব টেস্টি এবং খুব ভালো ছিল এটা। আমরা এরপরে চা কফি খেলাম, আর এর সাথে আমি হচ্ছে আপনাদের যেটার জন্য এই ভিডিওটা অন করা মূলত, সেটা হচ্ছে টিকিট। এই যে দেখতে পাচ্ছেন হানিফের টিকিট কাটা আছে, এই টিকিট আমি কেটেছি 550 টাকায়। তো এটা টিকিট টাইম হচ্ছে 12টা, সকাল 12টা বাজে। এটা হচ্ছে আমার বাস, তো আমি 11:30টার মধ্যেই হয়তো পৌঁছে যাব। কিন্তু কালকে 12টার মধ্যে রাখার আর দুইটা কারণ আছে। একটা হচ্ছে আমার এই হোটেল তো 12টা পর্যন্ত আছে, আমরা সকাল সকাল কাল করবো। সকালে উঠে কালকে এখানে একটা জায়গা আছে শ্রীপুর নামে, যেটা 12 থেকে 13 কিলোমিটার দূরত্ব, মোটামুটি হয়তো 40-45 মিনিটের মতন এভারেজ এরকম টাইম লাগবে। আমরা ওই রাজবাড়িটা দেখে তারপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আবারও ভিডিওতে। এই মুহূর্তে এখন আমি হচ্ছে হোটেল থেকে বের হলাম, নিচে আসলাম আর কি। এখন আমরা যাব শ্রীপুরের দিকে, যেটা আমরা লাস্ট মানে গতকালকে রাত্রেই আপনাদেরকে বলেছিলাম শ্রীপুরের দিকে যাওয়ার কথা। তো এখান থেকে চেক করব যে শ্রীপুরে যাওয়া কিভাবে যায়। এখান থেকে খুব বেশি দূরত্ব নয়, আর আকাশ মেঘলা দেখতে পাচ্ছেন, তো বৃষ্টি না নামলেই হয়। আমি এখন একটা অটোতে আছি, এই সাইডটা থেকে উঠেছি, মানে যে আমার হোটেল যে জায়গাটা, এই রোডের এই ভিতর দিকে যে রোডটা গিয়েছে এই দিকটাতেই যাবে। এক্ষেত্রে হচ্ছে আমি নতুন বাজার পর্যন্ত একটা জায়গায় যাচ্ছি, অ্যান্ড তারপর হচ্ছে আমরা শ্রীপুর পর্যন্ত এখান থেকে যাব। এই মুহূর্তে এখন আমি আছি সেই নতুন বাজারে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বাজার। তো নতুন বাজারে এসে নামলাম, এখন যাব হচ্ছে আমরা এখান থেকে শ্রীপুরে, এটা বলা হয়েছে এখান থেকেই পাওয়া যাবে। তো দেখি এখান থেকে কোন গাড়িটা যাচ্ছে শ্রীপুরের দিকে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে এই রকম যে সিএনজি যেগুলো, সেগুলোই যাচ্ছে শ্রীপুরে। তো চলুন যেতে থাকি হচ্ছে শ্রীপুরের দিকে। এই মুহূর্তে আমি এখানে এই যে শ্রীপুর বাজার যে জায়গাটা, সেখানে এসে নেমেছি। এই যে এটা হচ্ছে স্ট্যান্ড, এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের এই যে সিএনজি গুলো আছে বা অটোগুলো, এগুলো এখানে এসেই দাঁড়ায়। তো এখান থেকে আমরা যে জমিদার বাড়ি যাবো, সেখানে হচ্ছে জাস্ট অল্প কিছুটা দূরে আছে, তো 1 কিলোমিটারের মতন দূরত্ব হবে। তো এখান থেকে ভ্যান আছে দেখতে পাচ্ছি, তো ভ্যান দিয়ে ইজিলি চলে যাওয়া যাবে। ভ্যান দিয়ে অতটুকু পর্যন্ত গিয়ে আবার ব্যাক করে চলে আসা যাবে। ভাই যাবেন নাকি জমিদার বাড়ি? জমিদার বাড়ি, জমিদার বাড়ি নেবে যাবেন নাকি? এই জমিদার বাড়ি, জমিদার বাড়ি, জমিদার বাড়ি, জমিদার বাড়ি, জমিদার ইয়ে আবার এনে নিয়ে আইতে কত যা ভাড়া তাইলে এতে তো কইবেন তো কত কোন জমিদার বাড়ি? এই যে এই যে কবিনা, না না কবি না, আরেকটা আছে এই পাশে জমিদার বাড়ি, শ্রীপুর জমিদার বাড়ি যেটা, এই এটা দিয়ে যাবো। এটা তো কাছেই, মহিলা কলেজের পিছনে। হ্যাঁ হ্যাঁ কাছে যেটা। কত দিতাম? দেরি মিনিট কতক্ষণ? 10-15 মিনিট। চলো। তো এখান থেকে একটা ভ্যান নিয়ে নিলাম আর চলে যাচ্ছি হচ্ছে সেই জমিদার বাড়িতে। তো চলুন যেতে থাকি। আর এই হচ্ছে রোড দেখতে পাচ্ছেন এখানকার। এই মুহূর্তে আমি আছি সেই জমিদার বাড়িটার সামনে, দেখতে পাচ্ছেন
এটা কিন্তু হচ্ছে পাল রাজাদের যে রাজত্ব ছিল, মানে জমিদারিত্ব ছিল, সেটারই একটা অংশ। কিন্তু এই মুহূর্তে এখন বর্তমানে কিন্তু তেমন কোনো কিছু অবশিষ্ট নেই। এখন ম্যাক্সিমাম জিনিসই হয়তো ভেঙে গেছে। এখানে বাড়ি দেখা যাচ্ছে, পেছনে মনে হচ্ছে একটা অংশ আছে। এখন পেছনের ওই অংশটাতে যাওয়া যাবে কিনা জানি না, তবে আপনাদেরকে বলবো এটা হচ্ছে যে মূল গেট যেটা ছিল সেইটা, এই যে যেটা আমরা মানে পার করে এসেছি। এই যে দেখুন, অনেক পুরাতন এটা, কিন্তু আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম জিনিস এটা আসলে ভেঙে গেছে এবং এটা তেমন কোনো সংস্কার করা হচ্ছে না। এটা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে থাকি, আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই জমিদার যে ছিল সে ছিল হচ্ছে সর্দার রঞ্জন পাল চৌধুরী, এবং জানা যায় 1500 শতাব্দীর দিকে চৌধুরী নবাব আলীবর্দী খাঁর কাছ থেকে এই জমিদারিত্ব সে কিনে নেয়। এবং এছাড়াও আছে এখানে আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে যশোরের যে মহারাজা ছিল তার যে ছেলে উদয়াদিত্য, এই তার সাথেই তার যে মেয়ে বিভা রানী দাস পাল বিয়ে দেওয়া হয়, এবং বলা হয়ে থাকে যে যশোরের যে রাজা ছিল সেই আসলে এই বাড়িটা করতে অনেক কিছুতেই হেল্প করেছে। তো এই হচ্ছে বিষয়। তো এটার ভিতর দিয়ে আসলে যাওয়া যায় না, দেখি আমি ওই পাশটা দিয়ে যাওয়া যায় কিনা। এখান দিয়ে মানে ঢোকার কোনো প্রসেস পাচ্ছি না। এখানের এই যে দেয়ালগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই রাজবাড়ির অংশ। ইভেন এই বাড়িটাও কিন্তু রাজবাড়ির অংশ। এই বাড়িতে কেউ নেই, আমি যেটা খুঁজে দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সেই সময়কার করা, এগুলো ডিজাইন দেখলে বুঝতে পারছেন। এবং আমি ওই অংশটা যেতে চাচ্ছিলাম, ওই যে অংশটুকু মনে হচ্ছে যে এখানে ওইটাকেও কেউ মানে নতুন করে কিছুটা ঠিক করে ওইখানে কেউ থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির কিছু অংশ এখানে আছে, বেশিরভাগ এখন কিন্তু যে ভেঙে ভেঙে পড়ে গেছে। মানে এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদমই কোনো টেক কেয়ার করছে না, যার কারণে এটা একদমই শেষ, এটার থেকে কিছুই অবশিষ্ট নেই। এবং এইখানে লোকও নেই যে যার কাছে জিজ্ঞেস করে যাওয়া যাবে যে এখানে কিভাবে করে যাওয়া যায় বা এরকম কিছু, কেউই আসলে নেই। তো কিছুই তো করার নেই, এখান থেকেও দেখলাম। আর দেখার মধ্যে এই যে যে শুরুর যে অংশটা আছে যদি দেখতে পাচ্ছেন, এই অংশটুকু এখন সরাসরি আসলে এইটুকু অংশ দেখা যায়। এবং এইখানে দেখুন এটা গম্বুজের মতন আছে, এবং এই অংশ এটা হচ্ছিল আসলে মূল গেট যেটা সেইটা হচ্ছে। এই যে শ্রীপুরের যে বাড়িটা সেটা দেখলাম, বাট এটার ভিতরে কেউ নেই। এইখানে বাসাটা আছে, ওই বাসা থেকেও নেই, যার কারণে ভিতরে একটা অংশ কিন্তু এখনো মানে আছে, ওইটার মধ্যে আর যাওয়া যায়নি। কজ হচ্ছে ওইখানে যাওয়ার মতন মানে প্রসেসই নেই, কজ ওটা বাসার মধ্যে দিয়ে হয়তো বা যাওয়া যেত, বাট সেই বাসাতেই আমরা কাউকে খুঁজে পাইনি। অনেকক্ষণই দেখলাম বাট কেউই নেই। তো যাই হোক, এখানে এটার পাশাপাশি এখান থেকে 1 কিলোমিটার একটু বেশি হবে বা 1 কিলোমিটার এমন একটা কবির বাড়ি আছে, সেই বাড়িতে এখন যাচ্ছে। ওই বাড়িটা আপনাদেরকে দেখাবো এখন, ওটা দেখে দেন হচ্ছে এখানে চলে যাবে। এটার কথা এটার জন্য এসেছিলাম, বাট এটা যেহেতু মানে তেমন কোনো কিছুই পাইনি, তো তাই এখন কবির বাড়িটা তো দেখে তারপর যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি এখন সে কবির বাড়ি, আর এই কবির নাম হচ্ছে কবি কাজী কাদের নওয়াজ, এবং এটা হচ্ছে তার এই বাড়িটা দেখতে পাচ্ছেন। এটা মেবি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে, ওইরকমই একটা মানে সিল যেটা সিগনেচার যেটা সেটা দেখতে পাচ্ছে, সামনে গেলে বোঝা যাবে। হ্যাঁ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এটা আছে, দেখতে পাচ্ছেন সংরক্ষিত পুরাকৃতি। এই যে নোটিশ বোর্ড দেওয়া আছে, এখানে কি কি করা যাবে কি কি করা যাবে না এরকম। তো চলুন আমরা হচ্ছে এই বাড়িটা দেখি। আর এই যে দেখতে পাচ্ছেন এই বিশাল বাড়িটা, এটা হচ্ছে সেই কবি কাজী নওয়াজ কাদেরের বাড়ি। এই হচ্ছে বাড়িটার ভিতরের অংশ। এখানে দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন রকমই আঁকাআঁকি করেছে, এর কারণ হচ্ছে আই থিঙ্ক এটাকে ওইভাবে পর্যবেক্ষণ করছে না, দ্যাটস ওয়াই। দেখতে পাচ্ছেন এখানে গরুর খাবার এটা সেটা ফেলে রেখেছে। এই যে কবি, ওনার জন্ম হয় হচ্ছে 1909 সালের 15ই জানুয়ারি মুর্শিদাবাদের তালেবপুরে। ওইটা ছিল তার মামার বাড়ি, ওইখানে হয়। এই দেখুন এখানে লেখা আছে কি, সতর্ক বার্তা, এই ভবনটি অতি পুরাতন এবং খুবই ঝুঁকিপূর্ণ, তাই জনসাধারণ অবগতি জানাতে চাইছে উপরে উঠবেন না, উপরে উঠিলে কোনো ক্ষতি হইলে কর্তৃপক্ষ দায়ী নয়। মানে এটার দ্বিতীয় তলায় উঠতে নিষেধ করা হয়েছে, দেখতে পাচ্ছেন।
এখানে অনেক কিছু ভেঙে ভেঙে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে উপরের অংশগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। তার যে ব্যাপারটা বলছিলাম, বাট এই কবির কিন্তু পৈতৃক নিবাস সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে এরিয়া বর্ধমান সেখানে। আর তখন তো আসলে দেশভাগ হয়নি, তো তখন দুইটা তো একই জায়গা ছিল। কিন্তু যখন দেশভাগ হয়ে যায় সেই সময় 1947-এ, তখন সে ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে দিনাজপুর জেলা স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত হন এবং সে মারা যায় 1983-র 3 জানুয়ারি। এটা ছিল তার সময়কাল, যেটা বললাম আপনাদেরকে, জন্ম এবং মৃত্যু। এবং এখানে দেখতে পারবেন এখানে কি লেখা আছে, নিয়োগ বিজ্ঞপ্তি, আচ্ছা নিয়োগ বিজ্ঞপ্তি লেখা অর সামথিং। আর এই জায়গায় মেবি তার কিছু বই বা এরকম গ্রন্থ আছে। তো যারা অলরেডি বাংলা সাহিত্যের সাথে পরিচিত বা বাংলা সাহিত্য পড়াশোনা করেন, তারা হয়তো বা এই কবির নাম শুনেছেন এবং তার বিভিন্ন লেখাও পড়েছেন। তবে আমি আপনাদেরকে কিছু লেখার নাম বলছি, তাহলে হয়তো আপনাদেরকে আরো মনে করতে সুবিধা হবে। তার উল্লেখযোগ্য কিছু লেখার মধ্যে হচ্ছে মরাল, দাদুর বৈঠক, নীলকুমুদি, মণিদ্বীপ, ওস্তাদের কদর, মা, প্রায়শ্চিত্ত, চারদিঘি, হারানো টুপি, কালের হাওয়া, এইরকম আরো অনেক কিছু আছে। আচ্ছা, এই রুমের মধ্যে কি আছে এখান থেকে দেখা যাবে, কারণ এখানে আপনার জানালা খোলা আছে, নাম্বার দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে বসার মতন জায়গা আছে। এখানে যারা আছে তারা এখানে বসে। এটা একটা পাঠাগার এবং এখানে হচ্ছে একটা ফাউন্ডেশন টাইপ কাজ করছে। এই ফাউন্ডেশনরা এখানে বাড়িটা হয়তো বা দেখাশোনা করছে এবং পাশাপাশি হচ্ছে তার যে লেখাগুলো সেগুলো কেউ সংরক্ষণ করছে। আর এই হচ্ছে বাড়িটা, দেখতে পাচ্ছেন। এবং এখানে আরেকটা বিষয় যেটা নর্মালি সবসময় হয় অন্যান্য বাড়িগুলোর মতন, এখানেও আঁকাকি করে নষ্ট করে ফেলেছে অনেক কিছু। আর এটাকে যদি সংরক্ষণ করতো তাহলে কিন্তু এই কবির বাড়িটা চমৎকার একটা বাসা হতো এবং এটা দেখার মতন একটা জায়গা হতো। দেখতে পাচ্ছেন বিশাল এক জায়গা। গতকালকে আমরা যেটা সীতারামে গিয়েছি, দেখতে পাচ্ছেন যে সীতারাম কিভাবে করে আপনার সুন্দর করেছে। এখন কিন্তু সীতারামের যে জায়গাটা সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এই বাড়িগুলোকেও এভাবে করে যদি ধরে রাখতো তাহলে আরো সুন্দর হতো। দেখতে পাচ্ছেন এটা বিশাল এক বাড়ি। আমাদের এই কবির যে বাড়ি আছে এটা দেখা শেষ। এখন আমরা মুভ করব হচ্ছে আমাদের যে জায়গা থেকে নেমেছিলাম, শ্রীপুরের বাজার, সেই বাজারের দিকে। আপনাদেরকে এটা ঘুরে দেখালাম এবং আমি নিজেও ঘুরে দেখলাম। আর এই হচ্ছে এখানে আসার রোড, যেটা কবির বাড়িতে আসার। দেখতে পাচ্ছেন এই দুই পাশেই হচ্ছে গাছ, আর আকাশ আজকেও মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসতে পারে। আমরা হচ্ছে ঘুরে এখন আবার শ্রীপুরের যে স্ট্যান্ড সেখানে চলে আসলাম, শ্রীপুর বাজারে। এখান থেকেই হচ্ছে এই যে সিএনজি যাচ্ছে, এগুলো সরাসরি মাগুরা পর্যন্ত যাবে। যেভাবে করে আর কি এসেছিলাম, তো এভাবে করেই আবার ব্যাক করে চলে যাচ্ছি এবং ওইখানে গিয়ে তারপর হচ্ছে সকালে নাস্তা করবো। সকালে নাস্তা করছি এখন সিএনজিতে করেই, কিন্তু শ্রীপুর থেকে এসেছি। আর এখানে আসার পরবর্তীতেই আবার একটা অটোতে বসলাম, এটা দিয়ে চলে যাবো এখন হচ্ছে ভাইনার দিকে। এখান থেকে 10 টাকার মতন লাগবে, ভাইনা মোড় বেশি দূরে না। নাও আমি এখন আছি ভাইনা মোড়ে। আগে হচ্ছে ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে নাস্তা করবো। তো দেখে এখন নাস্তাতে কি করা যায়। যেখানে একটা হোটেল আছে এখানে। রুটি হবে নাকি? রুটির সাথে কি আছে? রুটির সাথে কি আছে? সবজি মিষ্টি। ওকে, দিয়েছে। আই থিঙ্ক আমি তো ভেবেছিলাম যে পাওয়া যাবে কিনা, যেহেতু এখন 10:42 বাজে, দেখতে পাচ্ছেন। আর আমাদের হচ্ছে ঢাকা যাওয়ার যে বাস সেটা হচ্ছে 12টায়, আরো 1 ঘন্টা 18 মিনিটের মতো সময় আছে। হচ্ছে আর ডিম দেবে, ডিম ভাজি দেবে। এই হচ্ছে আপনার ডাল ভাজি, আর এই হচ্ছে রুটি। ঠিকঠাকই আছে। আবার এখানে আসার পর যে কনসার্নটা ছিল সেটা হচ্ছে লবণ বিষয়, আপনার দেখলাম এটা ঠিক আছে। তো রুটিটাও ভালো মতো হয়েছে
নাম হচ্ছে শান্তনা সুইটস। হোটেলটা এই পাশে, আমার হোটেল রাস্তার ওই পাশে, এই পাশে হচ্ছে এই রেস্টুরেন্ট। হচ্ছে ডিম ভাজি, খাওয়া শেষ করি। খাবারটা ভালোই, এটা যেহেতু মিষ্টির দোকান তো এখান থেকে মিষ্টিও ট্রাই করছে। এটা হচ্ছে কালো জাম। আরেকটা বাইক নেই তাহলে পুরো যাবে। এই যে ভিতরের রং ভিতরটা হচ্ছে নরম একদম, আর মিষ্টি কম যেহেতু কালো জাম। আচ্ছা হবে গতকালকে যেটা ছাড়া সন্দেশ খেলাম ওইটা বেশি মজা। এটা অ্যাজ ইউজুয়াল, খুব একটা বেশি বা স্পেশাল কিছু না, বাট ওইটা ট্রাই করতে পারেন। যেটা হচ্ছে ছানার জিলাপি, যেটা সেটা মজা হয় আর ইউনিক একটা টেস্ট। আমাদের সকালের যে নাস্তা সেটা করা শেষ, আর বিল এসছে 100 টাকা সবকিছু সহ। আমার হোটেলটা তো পিছনে, একটু সামনের দিকে যাচ্ছি যে কোথাও চা খাওয়া যায় কিনা। এইখানে এসে এইখানে চায়ের দোকানে দুধ চা পেয়েছে, এই যে দুধ চা খাচ্ছি। চিনি দিয়েছে নির্ঘাত, আমি চিনি মানা করেছি। এখানে মানুষজন চিনি ছাড়া বললেও চিনি দিয়ে যায়, চিনি ছাড়া চা এখানে মনে হয় না এত একটা কমন জিনিস। সেই জন্য এই মুহূর্তে আমি আছি আমার হোটেল রুমের মধ্যে, ওখান থেকে চা খেয়ে আসলাম। চা আর এখানে ছিল একটা পানি, তো 40 টাকা বিল হয়েছে। এখন হচ্ছে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিবো, বেশি সময় নেই, তো গুছিয়ে নিয়ে দেখাচ্ছে বের হয়ে যাবো। এই মুহূর্তে আমি আছি নিচে আসলাম সবকিছু গুছিয়ে, দেখতেই পাচ্ছেন আমার সাথে ব্যাগ। এখন যাবো হচ্ছে টার্মিনালে, টার্মিনাল থেকে হচ্ছে আমার বাস, এখানে যে কোনো একটা রিক্সা দিয়ে গেলেই হবে। পেছনে একটা রিক্সা দেখতে পাচ্ছি, দেখি একটা যায় কিনা। টার্মিনাল এই তো রিক্সাতে উঠে গেলাম আর চলে যাচ্ছে হচ্ছে টার্মিনালের দিকে। টার্মিনাল থেকে আমরা বাসে চলে যাবো। আমরা যাচ্ছি হচ্ছে হানিফ বাসে। তো আমরা শেষবারের মতো এখান থেকে ব্যাক করছি। মাগুরার সফরটা খুবই ভালো ছিল, মাগুরার এই শহরগুলো ভালোই এনজয় করেছি। স্পেশালি এই যে নিরাময় হাসপাতালের নিচে যে খাবারটা, যে এটা হচ্ছে নেহারি, রাতে খেলে ভালো ছিল। আপনারা এখানে আসলে এটা অবশ্যই চেক আউট করতে পারেন। নর্মাল একটা হোটেল, বাট খাবার খুব ভালো। তো টার্মিনাল যাচ্ছি, আর এর পরবর্তীতে হচ্ছে এখান থেকে বাসে চলে যাবো। তো টার্মিনাল পর্যন্ত যেতে কত টাকা লাগছে সেটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাগুরার ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, সেকেন্ড এপিসোডটা। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর ভালো লাগলে লাইক দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলটাকে এই ভিডিওর মাধ্যমে ডিসকভার করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, তাহলে নতুন যে কোনো ভিডিও দিলেই আপনি সেটা আপডেট পেয়ে থাকবেন। পাশাপাশি আপনি রিয়েল টাইম আপডেট জানতে আমার সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আপনি যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে বাই মি এ কফির একটা লিঙ্ক আছে নিচে দেখতে পারবেন, ওইখানে গিয়ে সাপোর্ট আপনি আপনার সাপোর্টটা শো করতে পারেন। এই তো ছিল এখানকার সকল কিছু, সব ইনফরমেশন আপনাদেরকে বললাম। আপনাদের সাথে আমার দেখা হবে আমার 49 নাম্বার যে জেলা হবে সেই ভিডিওর সিরিজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।